আহ, যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হোমিওপ্যাথি অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আসলে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা, যেটা আমাদের 4th ইয়ারের মেডিসিন। সেই ক্লাস আমরা হচ্ছে গিয়ে আজকে দেওয়ান স্যার উপস্থিত আছেন, নিশ্চয়ই স্যারের মাধ্যমে আসলে ক্লাসটা শুনবো। যিনি হচ্ছে হোমিওর সাথে অনেক দিন যাবৎ আছেন। ওনার হচ্ছে অভিজ্ঞতা আহ, সব দিক থেকেই অনেক এগিয়ে। হোমিও প্ল্যাটফর্মের সাথে অনেক দিন যাবৎ তার কাজ করে আসছেন। তো আমরা হচ্ছে ধৈর্য সহকারে তার ক্লাস শেষ পর্যন্ত শুনবো ইনশাল্লাহ। আর সবাই একটু খেয়াল করব যাতে যখন স্যার আলোচনা শুরু করে তখন যাতে মাইক্রোফোন কিংবা হচ্ছে আমাদের ক্যামেরা গুলো অন না থাকে, কারণ আমাদের ক্লাসটা আসলে লাইভ রেকর্ড হচ্ছে। তো তো যদি হচ্ছে মাইক্রোফোন কিংবা ক্যামেরা থাকে তাহলে দেখা যায় যে ওইভাবে ভালোভাবে শোনা যায় না। কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা পরে করতে পারবো, বা কমেন্টের মাধ্যমে লিখে দিতে পারি, অথবা আমাদের এখানেও চ্যাট বক্স আছে গুগল মিটে, এখানে হচ্ছে আপনারা কোনো কিছু বলার থাকলে বলে ফেলতে পারবেন। তো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আমি শুনতে পাচ্ছি। স্যারকে অনুরোধ জানাচ্ছি মূল আলোচনা শুরু করার জন্য। স্যার, আপনি শুরু করতে পারেন এখন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ডক্টরস বিন্দু এবং 4th ইয়ারের মেবি কিছু স্টুডেন্ট স্যারেরা আছেন। আজকের রাতের ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেওয়ান হাসনাত। সর্বপ্রথমে স্যার আপনাদের এখানে দু একটা কথা না বললেই নাই। এখানে যদি কোনো ডাক্তার স্যার থাকেন, অবশ্যই আমি মনে করব হোমিও জগতে স্যার আমার থেকে সিনিয়র। তো যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে ইনবক্সে পরামর্শ দিবেন। আমি চেষ্টা করব আপনার এই আদেশ বা উপদেশ পরবর্তীতে আমার লাইফে এই হোমিওপ্যাথিটাকে কাজে লাগানো। আর আমার যে স্টুডেন্ট স্যারেরা আছেন তাদের প্রতিও আমারই থাকবে যে আমি অবশ্যই কয়েকটা বই থেকে ঘাটাঘাটি করেই আপনাদের কাছে আজকের মেডিসিনটা উপস্থাপন করব বা করতেছি। আপনারা যদি এই জিনিসগুলোটাকে ধরে রাখেন, আশা করি আর্জেন্টাইনামের যদি কোনো পেশেন্ট আসে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা হচ্ছে হলো আমার একজন শ্রদ্ধাভাজন স্যার আছেন। স্যার আমাকে অনেক ভালোবাসেন, ওনার কথা। হ্যাঁ, তো আমি আপনাদেরকেও এই পরামর্শটা দিব যে হোমিওপ্যাথি ডাক্তারি আসলে অনেক কঠিন, অনেক কঠিন। এটা আসলে অন্য কোনো ইসের মতো না যে আমার একটা ডিজিজ হয়েছে, আমার জ্বর হয়েছে, আমাকে যাক আমি কিছু কথা বলে নিচ্ছি স্যার, আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না। হ্যাঁ, একটু মানে মোরালটাকে একটু আপ করার চিন্তা ভাবনা করে কথাগুলো বলতেছে আর কি। যে স্যার আমাদেরকে এই কথাটা বলেন যে হোমিওপ্যাথি শিখতে হইলে পারে যে কাজটা সবার আগে জরুরি সেটা হচ্ছে হলো যে প্রথম প্রেমে পড়লে বা প্রথম প্রেমে মশগুল হইলে মানুষ যেমন থাকে ঠিক ওরকম যদি না হওয়া যায় তাহলে হোমিওপ্যাথি শিখাটা আসলে আরো বেশি কষ্টের। জয়নাল স্যার, আপনার ভিডিওটা অন আছে স্যার, কাইন্ডলি ভিডিওটা অফ করে দিতে পারেন, অন্য কারো ডিস্টার্ব হতে পারে আর কি। তো স্যার সবসময় এই কথাটা বলে, কারণ হচ্ছে হলো আসলেই হোমিওপ্যাথি হোমিওপ্যাথি আসলে এরকম এত ইজি না অন্যান্য প্যাথির মতো যে জ্বর হয়েছে একটা ট্যাবলেট দিয়ে দিলাম ভালো হয়ে গেল। জ্বরের জন্য নিয়ার অ্যাবাউট 600 মেডিসিন আছে। তো আসলে কোন রোগীর জ্বরের পেশেন্ট এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাইলে আমরা ভালো হোমিওপ্যাথি ডাক্তার। তো স্যার এই জন্যই বলে যে প্রথম প্রেমে মশগুল হও। তা আমিও আপনাদেরকে, যেহেতু স্টুডেন্ট স্যারেরা আছেন, আমিও আপনাদেরকে এই কথাটাই বলবো যে আপনারা প্রথম প্রেমে যদি মশগুল হইতে পারেন তাহলে হোমিওপ্যাথি অবশ্যই আপনাদেরকে হাতে এসে ধরা দিবে।
জি, তাহলে আমরা আর্জেন্টাম নাইটিকাম সম্পর্কে ২-৪ কথা বলি শুনি, হ্যাঁ? তো ওষুধটা হচ্ছিল আর্জেন্টাম নাইটিকাম। এটা সম্ভবত 4th ইয়ারের মেডিসিন এর কয়েকটা মেডিসিনের মধ্যে একটি মেডিসিন মনে হয়। আপনাদের আছে এইজন্যই আজকের আলোচনা আরকি। তো এটার একটা কমন নামও আছে। এটা হচ্ছে হলো সিলভার নাইট্রেট, হেলিস্টোন, ডেভিল স্টোন অ্যান্ড লুনার কাস্টিক নামেও এই মেডিসিনটা পরিচিত। আমরা যদি এর উৎস খুঁজতে যাই, আসলে আমি এখানে আপনাদেরকে আরো কিছু কথা বলবো বা বলে যাব। আপনারা এই জিনিসগুলাকে একটু মাইন্ডে রাখবেন। তাহলে আসলে ওষুধ যখন কোনো মেডিসিন যখন আপনি পড়বেন, তখন ওই মেডিসিনটা আপনি যদি এই উৎসর সাথে মিলান তাহলে পরে দেখবেন যে আপনার বুঝতে সহজ হবে। আপনি এটাকে সহজে বোধগম্য করতে পারবেন। তা উৎস হচ্ছে হলো মিনারেল কিংডম, অর্থাৎ খনিজ থেকে এই মেডিসিনটা এসেছে। এই মেডিসিনটা প্রুভার হচ্ছে হলো ডাক্তার জিও মিলার। আমরা যদি এটার মায়োজোমেটিক ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে এটা হচ্ছে হলো সিফিলিটিক, সাইকোটিক এবং টিউবারকুলোসিস। তো বিশেষ করে এটা সিফিলিটিক মায়োজমের। আসলে এখানে মায়োজম নিয়ে কেউ ওইভাবেই করবেন না। মায়োজম খুব কঠিনভাবে বোঝার দরকার নাই। আমাদের জি স্যার, মায়াজম নিয়ে কেউ ওইভাবেই করবেন না যে কোনো স্টুডেন্ট স্যার চিন্তা করবেন না যে আমি কেন মায়াজম জানতেছি না, আমি কোনো মায়াজম পারতেছি না কেন, হ্যাঁ? মায়াজম নিয়ে এতই করার দরকার নেই। আপনি যদি অল্প, অল্প করে জানেন, ২-১ কথায় মায়াজম জানেন, পরবর্তীতে যখন মেডিসিন এপ্লাই করবেন দেখবেন যে লক্ষণ চরিত্রের সাথে মায়াজমের অনেকটা মিল পেয়ে যাবেন এবং সাদৃশ্য বিধানও পেয়ে যাবেন। যেমন কোনো পেশেন্ট যদি খুব বেশি ইরিটেড হয়, খুব চঞ্চল হয়, অস্থির প্রকৃতির হয়, তাহলে যেমন এটা একটা সোরিক মায়োজমের পেশেন্ট। তারপরে কোনো পেশেন্ট যদি ধ্বংসাত্মকমুখী হয়, সেক্ষেত্রে আমরা জানি যে এটা সাইকোটিক সিফিলিটিক মায়োজমের। এরকম আমরা ছোট, ছোট করে অল্প, অল্প করে জানবো। তখন দেখবেন যে মায়োজমটা ক্লিয়ার হয়ে গেছে। আগে আমি আপনাদেরকে বলব যে, যেহেতু স্যার আপনারা স্টুডেন্ট, আপনারা যে বিষয়টার উপরে সবচেয়ে বেশি জোর দিবেন সেটা হচ্ছে হলো কি ম্যাটেরিয়া মেডিকার উপর প্রচন্ড জোর দিবেন। আপনারা যদি ম্যাটেরিয়া মেডিকা ভালোভাবে ৪০ থেকে ৫০ টা মেডিসিন যদি আয়ত্ত করতে পারেন, সেক্ষেত্রে আপনারা, আমি আশা করি যে আপনারা ভালো ডাক্তারি করতে পারবেন। তো ম্যাটেরিয়া মেডিকা যখন আপনার আয়ত্তে চলে আসবে, তখন অন্যান্যগুলা দেখবেন যে ইজি হয়ে যাচ্ছে। আমরা যদি কাতরতা দেখি এই মেডিসিনটার, এটা গরম কাতর, অনেকে বলেছেন শীত কাতর, হ্যাঁ? এটা নিয়ে করার দরকার নাই। যে মূলত ম্যাক্সিমাম অ্যাসিডিক মেডিসিন গুলা শীত কাতর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার আর্জেন্টিন নাইট্রিক অ্যাসিডটা একটু ভিন্নতর। থার্মাল রিলেশন যদি আমরা দেখি, তাহলে অনেকে বলছে এটা হট পেশেন্ট, অনেকে বলছে চিলি পেশেন্ট, হ্যাঁ? অনেক বইতে আমি চিলি পেশেন্টও পেয়েছি। আমরা যদি টেম্পারামেন্ট দেখি যে এই রুগীটার টেম্পারামেন্ট, মানে রুগীটা স্বভাব বা ধাতুগত দিক দিয়ে রুগীটা কেমন, তাহলে পরে আমরা এখানে পাবো বিলিয়াস টেম্পারামেন্টের পেশেন্ট, অর্থাৎ পিত্ত প্রধান ধাতু, হ্যাঁ? আমরা যদি ডায়াথিসিস দেখি, তাহলে এবারে এটা হচ্ছে হলো নিউরোসাইকোটিক ডায়াথিসিসের পেশেন্ট। আমি এখানে আপনাদেরকে আরো ২-১ টা কথা বলবো। সেটা হচ্ছে হলো কি, আমরা প্রত্যেকটা মেডিসিনের ক্রিয়াস্থল, যেহেতু আপনারা স্টুডেন্ট স্যার, তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রত্যেকটা মেডিসিনের ক্রিয়াস্থলটা কমসে কম ১০ বার করে পড়বেন, হ্যাঁ? মানে মুখস্থ করার দরকার নেই। অন্ততপক্ষে ১০ বার রিডিং করবেন। তাহলে দেখবেন যে ক্রিয়াস্থল সম্পর্কে যদি আপনার ভালো একটা ধারণা থাকে, তাহলে সেই ওষুধটা প্রয়োগ করার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যায়। তো এইজন্য ক্রিয়াস্থলটা গুরুত্ব দিবেন, যথেষ্ট গুরুত্ব দিবেন ক্রিয়াস্থলের।
আমরা যদি আর্জেন্টাম নাইট্রিকামের ক্রিয়াস্থল দেখি, তাহলে মূলত আর্জেন্টাম নাইট্রিকামটা চোখ, মুখ এবং গলার অভ্যন্তরে যে ক্ষত, এই ক্ষততে আমাদের অন্ত্রে এবং মূত্র যন্ত্রের শৈলিক ঝিল্লিতে বা স্মৃতিতে যখন রক্ত সঞ্চয় করিয়া ক্ষত সৃষ্টি করে, তখন আমরা আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটা আমরা ব্যবহার করতে পারবো। এখন আমরা অনেক ডাক্তার অ্যাফিনিটি বলে, অনেক ডাক্তার ক্রিয়াস্থল বলে। আসলে এই সম্পর্কে আমি আর দু একটা কথা বলে যাই। যেমন ক্রিয়াস্থলটা এই জন্যই আপনি জানবেন বা এই জন্যই আপনি শিখবেন। আসলে আপনার বাড়িতে আজকে যদি আমি যে হুট করে ঢুকে যাই, আপনি কি আমাকে খাবার দিবেন? বা ইসের খাতিরে খাবার দিলেও কিন্তু আমাকে থাকতে দিবেন না, কারণ আমি অপরিচিত লোক। আমি আপনার বাড়িতে যাইতে টাইটেল না। হ্যাঁ, তো আপনি কেন দিবেন? বিষয়টা হলো এরকমই প্রায়। যেখানে যে মেডিসিনের আপনার ক্রিয়া নেই, সেইখানে যদি আপনি এই মেডিসিনটা প্রয়োগ করেন, এই মেডিসিনটা কাজ করবে না। এই মেডিসিনটা কাজ করবে না। এই জন্য ক্রিয়াস্থলটাকে খুব ভালোভাবে আয়ত্ত করবেন, তাহলে পরে দেখবেন যে মেডিসিনটা সহজ হয়ে যাবে। এবং আমরা এর ব্যবহার স্থলও দেখব যে আসলে এই মেডিসিনটা কোথায় কোথায় বা কি কি রোগে, যদিও আমাদের এটা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, কিন্তু এটা হইলেও আমাদের কিন্তু রোগী যখন আসে তখন রোগী কিন্তু লক্ষণ নিয়ে আসে, কিন্তু রোগী আগে প্রথমে আসে রোগী নিয়ে আসে, বলে যে আমার জ্বর হয়েছে, ডাক্তার সাহেব আমার জ্বর হয়েছে, ডাক্তার সাহেব আমার কাশি হয়েছে, ডাক্তার সাহেব আমার ঠান্ডা লাগছে, হ্যাঁ, ডাক্তার সাহেব আমার অ্যাসিডিটির সমস্যা। তারপরে না আপনি আপনার মতো করে লক্ষণ নেন। হ্যাঁ, কিন্তু রোগী আসে কিন্তু বলে যে, বা আমরা প্র্যাকটিস অফ মেডিসিনও যদি যখনই করব, তখন জ্বর দিয়েই বা পায়েস দিয়েই বা ঠান্ডা দিয়েই দেখবেন যে 5টা ওষুধের বা 7টা ওষুধের 10টা ওষুধের নাম আছে, কোন কোন ওষুধগুলো ভালো কাজ করে। তো সেই সম্পর্কে যদি বলি, তাহলে আমাদেরকে রোগ সম্পর্কেও জানতে হবে। আপনি যদি রোগ সম্পর্কে না জানেন, তাহলে শুধু লক্ষণ যদি পান, লক্ষণগুলা দিয়ে আসলে আগাইতে পারবেন কতটুকু আমি জানি না, কিন্তু এটার মানে রোগ সম্পর্কেও জানবেন, তাহলে পরে জিনিসটা প্যারালাল হয়ে যাবে। মানে আপনি নিজেও রোগী দেখে বেটার ফিল করবেন। তো আমরা এই মেডিসিনটা যদি আমরা ব্যবহারস্থল দেখি যে এই মেডিসিনটা কোথায় কোথায় ব্যবহার করা যায়, তাহলে আমরা দেখব এই মেডিসিনটা চোখের নানাবিধ রোগে, বিভিন্ন প্রকার রোগে আমরা এই মেডিসিনটা ইউজ করতে পারবো। আর্জেন্টাম নাইট্রিকাম, আমরা আর্জেন্টাম নাইট্রিকামকে ইউজ করতে পারবো যদি অজীর্ণ মানে বদহজম যদি হয়, সেই ক্ষেত্রে আমরা এই মেডিসিনটাকে ইউজ করতে পারবো। আমরা এই মেডিসিনটাকে ইউজ করতে পারবো আর কিসে, আমরা এই মেডিসিনটাকে ইউজ করতে পারবো যদি আমরা কোনো অ্যানিমিয়ার পেশেন্ট পাই, সেই ক্ষেত্রে আমরা এই মেডিসিনটাকে ইউজ করতে পারবো। পাকাশয়ের ক্ষততে আমরা ইউজ করতে পারবো, স্নায়ুশূলে আমরা ইউজ করতে পারবো, মূত্রধার বা মূত্রশায়ীতে যদি কোনো গ্রন্থি স্ফীতি থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারবো। যদি পক্ষাঘাত মানে প্যারালাইটিক কন্ডিশন যদি আসে কারো, সেই ক্ষেত্রেও আমরা এই মেডিসিনটাকে ইউজ করতে পারবো। তো আমরা এই মেডিসিনটা ক্রনিক এবং অ্যাকুইট দুইটা ডিজিজেই আমরা এই মেডিসিনটাকে আমরা ইউজ করতে পারবো। তো যদি মনে করেন যে অ্যাকুইট কেস হয়, তাহলে তো আপনি কনস্টিটিউশনাল মানে রোগী লিপি করে তো আপনি রোগীর তখন হচ্ছিল সব সিমটম গুলো আসবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি যদি তার মাইল্ড সিমটম নিতে যান, সেই ক্ষেত্রে যদি আপনি রোগীর সার্বজনীন সিমটম নিতে যান, হ্যাঁ, শারীরিক সিমটম নিতে যান, তাহলে কিন্তু আপনি সবকিছু মিলাই পারবেন না। সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাকুট কেসে আমরা যে জিনিসটাকে বেশি প্রাধান্য দেব, সেটা হলো এক্সাইটিং কজ, যে রোগীর উত্তেজক কারণটা কি। তা আমরা যদি আর্জেন্টাম নাইট্রিকামের উত্তেজক কারণ দেখি, তাইলে পরে আমরা দেখতে পারবো রোগী বিভিন্ন ধরনের আশঙ্কা, ভবিষ্যৎ সম্পর্কে আশঙ্কা, এই আশঙ্কার জন্য অসুস্থ হতে পারে, ভয়ে থেকে রোগী অসুস্থ হয়ে যেতে পারে, ঠান্ডা খাবার খাবার পরে রোগী অসুস্থ হয়ে যেতে পারে,
আর্জেন্টাইন নাইটিকামের রোগী হয়ে যেতে পারে। মানসিক চাপ এবং মানসিক উদ্বেগ থেকে মানুষ আর্জেন্টাইন নাইটিকামের রোগী হয়ে যেতে পারে। মানে চিনি, অতিরিক্ত মিষ্টি বা চিনি খাওয়ার ফলে হতে পারে, তামাক সেবনের কারণেও উত্তেজক কারণ আসতে পারে। আমরা যদি এই রোগীর আর্জেন্টাইন নাইটিকামের লোকেশন দেখি, তো আমরা আর্জেন্টাইন নাইটিকামের লোকেশন যেটা, সেটা হচ্ছে আর্জেন্টাইন নাইটিকামের রোগীর রোগ লক্ষণগুলো সাধারণত বাম পাশে প্রকাশ পাবে। আক্রমণটা বাম পাশে, এক্সেপ্ট চোখ ব্যতীত আপনি ম্যাক্সিমাম, যেমন বাম কাঁধে, শোল্ডার ফ্রোজেন, বা বাম কাঁধে, বাম হাতে, বাম কবজিতে ব্যথা বা আনুষঙ্গিক অন্যান্য লক্ষণ বা লক্ষণও আসতে পারে। তাহলে যদি আমরা দেখি যে লোকেশন কোথায়, এটা বাম সাইডের দিকে কাজ করবে। আসলে আমরা সবসময় এই সাইড নিয়ে পড়ে থাকবো না, অনেক সময় ডান সাইড থেকে বাম সাইড, বাম সাইড থেকে ডান সাইডের, মানে রুগী যখন ক্রনিক কন্ডিশনে চলে যায় তখন রুগীর সিমটম গুলো চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, আমরা সেই জিনিসটাকে মাথায় রাখবো যে সিমটম কি চেঞ্জ হচ্ছে কিনা, হ্যাঁ, সেই দিকটা যেন আমাদের মাথায় থাকে। আর যদি আমরা দেখি যে আর্জেন্টাইন নাইটিকাম যদি আমরা গঠন দেখতে চাই, আসলে যখন একটা রুগী আমাদের চেম্বারে আসবে, আসে, আমরা কিন্তু রুগীর একটা কথা আছে যে রুগীর ফিজিক্যাল মেকআপটা কেমন। হ্যাঁ, তো আর্জেন্টাইন নাইটিকামেরও কিন্তু একটা ফিজিক্যাল মেকআপ আছে। আমরা যদি আর্জেন্টাইন নাইটিকামকে রুগী দেখি, আমার শ্রদ্ধেয় নাজমুল ইসলাম স্যার সবসময় একটা কথা বলেন যে আপনি যখন একটা মানুষকে দেখবেন তখন আপনি চিন্তা করবেন এই মানুষটা কোন মায়াজমের রোগী, কোন মেডিসিনের রোগী, এটা খোঁজার চেষ্টা করবেন। তো যদিও আমি এভাবে করে পারি না, তবে চেষ্টা করি স্যারের এই কথাটা, যে আমি কিভাবে একটা মেডিসিনকে একটা মানুষের মধ্যে অল্প দেখে অল্প কথায় চিনতে পারি, সেটা চেষ্টা করি। মাঝে মাঝে মনে হয় যে না, এইটাই ঠিক, যে আমি যদি এভাবে চিন্তা করতে থাকি হয়তোবা এখন না, পরবর্তীতে হয়তোবা আমি ভালো কোনো কিছু করতে পারবো। তো আর্জেন্টাইন নাইটিকামও যদি আমরা দেখি, যে এই আর্জেন্টাইন নাইটিকামের রোগীরা দেখতে বৃদ্ধদের মতো লাগবে। হ্যাঁ, এই আর্জেন্টিনার রোগীগুলা নার্ভাস চরিত্রের রোগী হবে। তার চোখ মুখে উৎকণ্ঠার, মানে একটা মানুষ যখন মানে খুব মানে ভয় বলেন, খুব ব্যস্ততার মধ্যে থাকে, বা তার ভিতরে যদি অনেক বেশি উত্তেজনা কাজ করে, তাহলে কিন্তু তার যে ছাপটা, উৎকণ্ঠার যে ছাপটা, এটা তার চোখে মুখে প্রকাশ পায়। তো এরকম চোখে মুখে প্রকাশ পাবে। আর ছোট ছোট বাচ্চাদের দেখতে কিছুটা দেখা যাবে বানরের মতো, বানরের ইসের মতো। কারণ কি, এটা কারণ হলো যে এই মানে আর্জেন্টাইন নাইটিকামের রোগী সাধারণত অজীর্ণতা ভোগার কারণে, এবং ইনস্যানিটি একটা অনেক বড় একটা অধ্যায়, এটা মানসিক উন্মাদনা এই কারণে, এবং এর সাথে যে ডায়রিয়া থাকার কারণে যে আর্জেন্টাইন নাইটিকামের রোগী কিছুটা দেখতে এরকম হয়ে যায়। আর্জেন্টাইন নাইটিকাম কিন্তু আমাদের আমরা যে আইবিএস, যেটা এলোপ্যাথিতে টোটালি ওরা ট্রিটমেন্ট একেবারেই নাই আমার জানা মতে। কেউ মানে কন্ট্রাডিকশন করবেন না, আমার জানা মতে আমি সেটা বলছি, আমার জানা ভুল হতে পারে। আর্জেন্টিনা যদি আইবিএস এর কোনো পেশেন্ট যদি ওদের কাছে যায়, তা ওরা আগেই সার্টিফাই করে যে এই রোগীটা ভালো হবে না এবং সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু আসলে এরকম নয়। হোমিওপ্যাথি কিন্তু যে মানে জটিল কঠিন রোগগুলা এলোপ্যাথিতে ভালো হয় না, সেই পেশেন্টগুলা আসলে নর্মালি যখন আমরা চেম্বারে বসি বা আমরা যখন চেম্বার করি, তখন সোজাসুজি আমাদের কাছে কিন্তু কোনো পেশেন্ট এরকম হয় না যে সে সোজাসুজি আগে এসে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চলে আসছে যে
আমার পেটে ব্যথা, আমার পেটের সমস্যা, আমার চোখের সমস্যা, আমার গলায় সমস্যা, আমার ঠান্ডা লাগছে, আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাচ্ছি। তারা আগে যায় এলোপ্যাথি ডাক্তারের কাছে। যখন তারা সমস্ত প্যাথি চিকিৎসা শেষ হয়ে যায়, ভালো হচ্ছে না, তখন আসে আমাদের হোমিওপ্যাথির কাছে। তো আমি বলবো যে এই যে যেমন আইবিএস এই আইবিএস এর ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটা ইউজ করলে চমৎকার চমৎকার রেজাল্ট দিতে পারবেন, যেটা মানে আপনি এই মেডিসিন, একটা মাত্র মেডিসিন ইউজ করে এমনও হইতে পারে যে আপনি হিরো হয়ে যেতে পারেন। হ্যাঁ? যে যদি আপনি এর আনুষঙ্গিক মাইল্ড সিমটম সবগুলো সিমটম মিলায়ে যদি আর্জেন্টাম নাইটিকাম মেডিসিনটা দিতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন যে আর্জেন্টাম মানে আপনি ওই এলাকার অন্ততপক্ষে হিরো হয়ে যেতে পারবেন। যেমন একটা গল্প করি, কিছু মনে করবেন না, যাতে মানে ক্লাসের ফাঁকে ফাঁকে যদি গল্প করা হয় তাহলে পারে জিনিসগুলো অনেক সুন্দর মনে থাকে। যদিও এই মেডিসিনের না, যদিও সহজ একটা মেডিসিন, তারপর আমি বলবো। আমি হচ্ছে হলো স্রোতের বিপরীতে হাঁটা একজন মানুষ। মানে আমি যে হোমিওপ্যাথি শিখি বা আমি যে হোমিওপ্যাথি করি সেটা পরিবারের কেউ খুব একটা মানে পজিটিভলি নেয় না। হুম? এখনো হয়তোবা অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু প্রথমে একেবারে পজিটিভলি নিত না। বলতো যে কি হোমিওপ্যাথি ডাক্তারি শিখতেছে, কি করতেছে। তো কি হইলো, হঠাৎ একদিন বিকালবেলা আমার বোন আমাকে ফোন দিছে যে বোন দিয়ে বলতেছে, মনি আমি তো এরকম, মনি বলে আমাকে, মনি আমি তো এরকম পড়ে গেছিলাম, মানে চুলা থেকে হচ্ছে হলো গরম ডাল নিয়ে ঘরে যাচ্ছিল, তা স্লিপ করে পড়ে যে পুরা গরম ডাল তার সমস্ত শরীরের মধ্যে পড়ে গেছে এবং পিঠ টিপ দিয়ে মানে পুরা অবস্থা খারাপ। তা আমাকে এরকম ফোন দিয়ে এরকম জানাইলে পারে, তা আমি তখন আমার এলাকায় এক হোমিওপ্যাথি ডাক্তার ছিল, ওনাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আঙ্কেল আপনি চেম্বার বন্ধ করবেন না, আমি একটা লোক পাঠাচ্ছি, আমার জন্য এই মেডিসিন রেডি করেন, আমার মেডিসিন না দিয়ে আপনি যাবেন না। পরে আমি আমার বোনকে হচ্ছে হলো ক্যান্থারিস 2, শুধু ক্যান্থারিস 2 মেডিসিনটা দিয়ে পাঠাইছি। বিলিভ করবেন কিনা জানি না, যে খাওয়ার আধা ঘন্টার মধ্যে জ্বালা পোড়া কমে গেছে একদম, এবং কোনো ফোসকাও পড়ে নাই। তারপর থেকে আমার বাড়ির লোকজন চিন্তা করে যে না, আমি যে ডাক্তারি পড়তেছি বা আমি যে ডাক্তার, সেই বিষয়ে তারা একটু আগে যেমন পুরোটাই সন্দিহান ছিল, এখন তারা স্বীকার করে যে না আমি কিছু জানি। হ্যাঁ, পুরো ম্যাজিক একটা দেখায় ফেলছি। হ্যাঁ, তো আমি এই কথাটা বললাম যে এরকম যদি আপনারা পান আর্জেন্টাইন নাইটিকামের রুগীকে, তাহলে পরে এরকম যদি ম্যাজিক দেখাইতে পারেন, তাহলে আপনি আপনার এলাকায় হিরো হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু আর্জেন্টাইন নাইটিকামের লক্ষণের দিকে যাই। আমরা দেখব কিছু কিছু মেডিসিন আছে, সেটা হচ্ছে হলো কিছু কিছু মেডিসিন আছে শারীরিক লক্ষণের উপর সেটার প্রাধান্য দিতে হয়, আবার কিছু কিছু মেডিসিন আছে যে মানসিক সিমটম নির্ভর। যে যে মেডিসিন গুলা মানসিক নির্ভর সেই সব জায়গা মেডিসিন গুলাতে আমরা মাইন্ড সিমটমের উপরে যথেষ্ট নজর দিব। আসলে একটা রোগী আসলে পারে আমরা সর্বপ্রথম যে জায়গাটাই চেষ্টা করব সেটা হচ্ছে আমরা যদি রোগীর উত্তেজক কারণ পাই, উত্তেজক কারণ মানে রোগটা কেন হলো এটা আমার স্যার সবসময় বলেন, কেন হইলো এটাকে খোঁজা। তা আমিও আপনাদেরকে এই সাজেশনটাই দিয়ে যাব যে কেন হইলো এটা খুঁজবেন। যে ঠান্ডা লাগছে, কেন ঠান্ডা লাগলো, কিভাবে লাগলো। আপনি যদি ঠান্ডা লাগাটা যদি দেখেন যে ঘাম বসে গিয়ে ঠান্ডা লাগছে, হ্যাঁ, তাহলে পারে আপনি একটা মেডিসিন সহজেই সিলেকশন করতে পারবেন যে যেহেতু কি গরমের মধ্যে হঠাৎ করে ঠান্ডা লাগার জন্য ঘাম সারফেস হয়ে ঠান্ডা লাগছে, সেহেতু আপনি ব্রাইনিয়া দিতেই পারেন। হ্যাঁ, যদি বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগছে, সেই ক্ষেত্রে আপনি রাস্টক্স দিতেই পারেন। এরকম ভাবে আপনি আর্জেন্টাইন নাইটিকামকেও প্রয়োগ করার ক্ষেত্রে আপনি তার কারণগুলো, উত্তেজক কারণ যদি পান তাহলে উত্তেজক কারণের উপরে মনোযোগ দিবেন। আর যদি উত্তেজক কারণ না পান
তাহলে পারে রোগীর মাইন্ড সিমটম এবং জেনারেল সিমটমের দিকে আগাবেন। সেই ক্ষেত্রে যেভাবে হয় সেভাবেই করবেন। তো আমাদের আর্জেন্টাম নাইটিকাম এই মেডিসিনটা কিছুটা মাইন্ড নির্ভর। তো আমি আপনাদেরকে কিছু মাইন্ডের সিমটমগুলো বলবো, মনে রাখার চেষ্টা করবেন। আমরা যদি আর্জেন্টাম নাইটিকামের রুগীকে পাই, তাহলে আমরা দেখব যে এই রুগীর মধ্যে হতাশাগ্রস্ত ভাব, দ্বিধাগ্রস্ত ভাব, রুগী হতাশ। আমরা স্বাভাবিকভাবে দীর্ঘদিন মানসিক পরিশ্রম থেকে এই রোগটা হতে পারে যদি মেন্টালের ক্ষেত্রে হয়। আমরা আবার দেখব যে এই রোগীর মধ্যে খুব চঞ্চলতা, খুব খেয়ালিপনা, অল্পতেই খুব ছটফট করে, খুব চটপটে, উৎকণ্ঠা ভাব, উত্তেজিত ভাব, এই উত্তেজিত ভাবটা থাকে মাইন্ড সিমটমে। রোগী সবসময় পরিকল্পনা করতে থাকে এবং তার পরিকল্পনাগুলো ব্যর্থ হতে থাকে। রোগী ভীত সন্ত্রস্ত থাকে। হ্যাঁ, রোগীর স্মৃতিভ্রমের একটা বিষয় আছে। তো আমরা যদি আর্জেন্টাম নাইটিকামকে দেখতে চাই, আমরা দিন দিন দেখেন, দিন দিন আমাদের আর্জেন্টাম নাইটিকামের রোগী দিন দিন বাড়তেছে। হ্যাঁ, কারণ কি? আর্জেন্টাম নাইটিকামের রোগী বাড়ার পিছনের কারণ হচ্ছে হলো রোগী প্রচন্ড রকমের ব্যস্ত। হ্যাঁ, খুবই ব্যস্ত। রোগী এত ব্যস্ত যে তার প্রত্যেকটা কাজ খুব দ্রুত করতে চায়। যদি আমরা নিজেদের দৈনন্দিন জীবনের ঘটনাও যদি আমরা দেখি, যে আমরা সকালবেলা থেকে শুরু করি, হ্যাঁ, আমাদের আর্জেন্টাম নাইটিকাম হচ্ছে হলো এরকম ব্যস্ত যে আমার 10টায় কাজ, আমি 8:30 9টা থেকে রেডি হওয়া শুরু করি। হ্যাঁ, রেডি হওয়া শুরু করে খুব দ্রুত গতিতে কাজ চালায়ও দেখা যাচ্ছে যে মানসিক উত্তেজনা বশত যখন আমি রওনা হব বা বাসা থেকে বেরোবো, দূরে যাওয়ার আগে দেখা যায় যে আমার একটা প্রস্রাব বা পায়খানার চাপ থাকে। চাপ আসার কারণে কি হয়, টয়লেট সেরে যে আমি কোথায় টয়লেট করব, হ্যাঁ, এই চিন্তা করে টয়লেট সেরে সে দ্রুত তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য দ্রুত রওনা হয়। সব জায়গায় ব্যস্ত ভাব থাকে, কিন্তু সে অনেক সময় টাইমলি যেতে পারে, অনেক সময় টাইমলি যেতে পারে না। তা ম্যাক্সিমাম রাইটার বলেছেন যে আর্জেন্টাম নাইটিকামের রোগী হচ্ছে হলো সময় যেতে চায় না। কিন্তু আদৌ কি সময় যেতে চায় না? এটা এরকম না, বরঞ্চ আর্জেন্টাম নাইটিকামের রোগীর সময় দ্রুত চলে যায়। এটা আমার স্যারের কথা। আমার স্যারের কথা যে আর্জেন্টাম নাইটিকামের রোগী সময় খুব দ্রুত চলে যায়। কেন দ্রুত চলে যায় সেটা ব্যাখ্যাও স্যার আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কেন যায়। এখানে কন্ট্রাডিকশন আনবেন না। আর্জেন্টাম নাইটিকামের রোগীর সময় দ্রুত যায় এই কারণেই যায় যে আর্জেন্টাম নাইটিকামের রোগী সকাল থেকে রেডি হতে থাকে, তার গন্তব্যে যাওয়ার 1-1.5 ঘন্টা আগে থেকেই সে রেডি হইতে থাকে। এবং তাহলে সে যদি তার সময় যদি যাবেই না, তাহলে সে এত দ্রুত রেডি হতে থাকে কি জন্য? এবং সে অনেক সময় অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে সে পৌঁছাইতে পারে না। স্যার এখানে আমাদেরকে এই উদাহরণটা দিয়ে বুঝাইছেন যে লাইকোপোডিয়াম রোগীর দেখা যায় যে আত্মবিশ্বাসের অভাব। অনেক বইতে লেখা, কিন্তু আদৌ কি লাইকোপোডিয়ামের রোগীর আত্মবিশ্বাসের অভাব? লাইকোপোডিয়ামের রোগীর আত্মবিশ্বাসের অভাবই যদি হয়, তাহলে সে মঞ্চে তুলে দিলে পারে সে সেই মঞ্চ থেকে নামতে চায় না, এবং সে এই জিনিসটাকে একদম শেষ করে তারপরে সে নামে। তার মানে কি, তার ভিতরে আত্মবিশ্বাস আছে বিধায় সে শেষ করতে পারছে। এরকমই আর্জেন্টাম নাইটিকামের রোগী সে ব্যস্ত বিধায়ী সে 8টার কাজ 7টা থেকে রেডি হইতে থাকে। যদি এইখানে আপনাদের কোনো কন্ট্রাডিকশন থাকে আপনারা স্কিপ করে যেতে পারেন, কিন্তু
আমার কাছে আমার স্যারের যুক্তিটাই সবচেয়ে ভালো লাগছে এবং আমিও ঘেঁটে দেখেছি যে এটাই ঠিক। এই জন্য সে এরকম হারিভাব থাকে বা সবসময় ব্যস্ত থাকে। আমরা আর্জেন্টাইন নাইটিকাম রুগী সব সময় তার ভিতরে একটা নিদারুণ টেনশন, হ্যাঁ, কি হবে তার একটা স্নায়ুবিক যে একটা উত্তেজনা, এই উত্তেজনাটা সে কাজ করতে থাকে। সে বাড়ি থেকে দূরে যাক, বাড়ি থেকে ডাক্তার দেখাইতে যাক, বাড়ি থেকে যে কোনো মানে ঘর থেকে বের হওয়ার আগে তার যদি অপরিচিত কোনো ব্যক্তির সাথেও যদি তার কথা বলার থাকে, সেটা যদি খুব একটু সিরিয়াস পর্যায়ে যায়, তার মানে একটু গুরুত্বপূর্ণ হইলেই তার এই স্নায়বিক উত্তেজনাটা বেড়ে যায়। যে কারণে সে এই জিনিসগুলা করে। দেখেন আর্জেন্টাইন নাইটিকামের যদি আমরা আরো কিছু দিক দেখি, সেটা হচ্ছিল কি আর্জেন্টাইন নাইটিকামের রোগীরা সেতু পার হতে পারে না, রাস্তাঘাট পার হতে পারে না। কেন পারে না? তার ভিতরে একটা আশঙ্কা কাজ করে, তার ভিতরে একটা ভয় কাজ করতে থাকে। আমি কি এই রাস্তা পার হতে পারবো? আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আর একজন কি আমার ঘাড়ের উপর এসে পড়বে? এই বিল্ডিং কি আমার ঘাড়ের উপর এসে পড়বে? এই বিল্ডিং কি ধসে পড়বে? তার যে আত্মবিশ্বাসের অভাব, এই আত্মবিশ্বাসের অভাব আমরা আর্জেন্টাইন নাইটিকামের ভিতর দেখতে পাই। আমি আপনাদেরকে বলেছিলাম যে আর্জেন্টাইন নাইটিকাম মেডিসিনটা সিফিলিটিক মায়াজম, সাইকোটিক মায়াজম এবং টিউবারকুলার মায়াজম বলছে, কিন্তু বিশেষ করে এটা সিফিলিটিক মায়াজম। তো এইখানে আমি আপনাদেরকে সিফিলিটিক মায়াজম কেন, কিভাবে, কি জন্য এই সম্পর্কেও আমি আপনাদেরকে দুই একটা কথা বলবো। দেখেন সিফিলিটিক মায়াজম সবসময় ধ্বংসাত্মক একটা মনোভাব তার ভিতরে কাজ করে, যে আমি নিজেকে নিজে শেষ করে দেব বা অন্যকে করে দিব। তা সিফিলিটিক মায়াজমের ইটা কেন, কি জন্য? যখন এই আর্জেন্টাইন নাইটিকামের রোগীরা কিছুটা আত্মহত্যা প্রবণ, তার ভিতরে সবসময় আত্মবিশ্বাসের অভাব, যে আমি মনে হয় পারফেক্ট না, আমি মনে হয় পারফেক্ট না, আমার উপরে যে অর্পিত দায়িত্ব আছে, আমি মনে হয় এই অর্পিত দায়িত্ব যদি আমি সঠিকভাবে সম্পন্ন করতে না পারি, তাহলে সবাই আমাকে হয়তোবা শোকজ করবে। এই যে ভয়, এই কারণে সে তার কাজগুলোকে খুব দ্রুত করার চেষ্টা করে এবং দ্রুত কিছু কিছু ক্ষেত্রে করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সে করতে পারে না। তো আর্জেন্টাইন নাইটিকামের রোগীগুলা যে আত্মহত্যা প্রবণ, সে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চায়। কোথা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চায়? সে দেখবেন যে ছাদের কোণা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চায়, জানালা দিয়ে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করতে চায়। কল্পনার দৃষ্টিতে চিন্তা করে এই দৃশ্য, যে সে যদি ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে বা সে যদি জানালা দিয়ে পড়ে আত্মহত্যা করে, আত্মহত্যা সে নিচে পড়ার পর তার হাতটা কোথায় ছিঁড়ে যাবে, মগজটা কোথায় ছিঁড়ে যায় পড়বে, পাটা কোথায় ছিঁড়ে যায় পড়বে, এইসব চিন্তা ভাবনা করে। এবং এইসব চিন্তা ভাবনা করে সে কিছু কিছু ক্ষেত্রে আত্মহত্যা করে ফেলে, কিছু কিছু ক্ষেত্রে শরীর টেন্ডেন্সির কারণে হয়তোবা ভয়ে সে আবার ফিরে চলে আসে, অনেক সময় আত্মহত্যা করে না। যে আত্মহত্যা প্রবণ, এই কাজটা তার ভিতরে কাজ করে। ধরেন আর্জেন্টাইন নাইটিকামের রোগী দোতলার বেলকনিতে বসে চিন্তা করে যে সে এভাবে ঝাঁপ দিয়ে পড়বে, এইভাবেই ঝাঁপ দিয়ে পড়ে এইভাবে মরবে, তার হাত পা হামাগুড়ি, মানে হাত পা গুলো ভেঙে ভেঙে কোথায় রক্ত পড়বে, কোথায় দেহ ছিটকে থাকবে, কোথায় লেপ্টে থাকবে, এই চিন্তা তার কখনোই যায় না। তাহলে কি আমরা তার ভিতরে আত্মবিশ্বাসের অভাব খুঁজে পাই না? এবং যদি এরকমও দেখেন যে আর্জেন্টাইন নাইটিকামের রোগী কেমন ভাবপ্রবণ হয়, দেখেন মনে করেন যে আর্জেন্টাইন নাইটিকামের রোগী দাঁড়ায় রয়েছে, যদি পাশে কিছু বাচ্চা খেলাধুলা করে এবং পাশ দিয়ে যদি একটা গাড়ি যায়, তাই চিন্তা করে এই গাড়িটা যদি বাচ্চাদের গায়ের উপর দিয়ে উঠে যেত, তাহলে পরে এরা কিভাবে মারা যেত, হ্যাঁ, কয়টা বাচ্চা মারা যেত, কিভাবে মারা যেত, হাত কোথায় ছিঁড়ে পড়তো,
হ্যাঁ, মাথার উপর দিয়ে গেলে পরে মগজ কোথায় ছিঁড়ে পড়তো, ছুটে যেয়ে পড়তো। এই যে চিন্তাগুলো কল্পনা প্রবণ হয়ে চিন্তা করে, এই চিন্তাগুলাই আর্জেন্টাইনাইটিকামের রোগী। যদি আমরা কোনো রোগীর ভিতরে ভয়, ভীতি, উৎকণ্ঠা যদি আমরা না পাই, তাহলে এটা আর্জেন্টাইনাইটিকামের রোগী হতে পারেই না। তো আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ের দিকে চলে আসছি। আমি আর অল্প কিছু কথা বলবো। হ্যাঁ, আর খুব বেশি সময় নিব না, কারণ আমার বাচ্চাটাও অসুস্থ, প্রচন্ড ওই পাশে প্রচন্ড কান্নাকাটি করতেছে। হ্যাঁ, ও ছোট, মানে বয়স দেড় বছর, সকাল থেকে প্রচন্ড রকমের অসুস্থ। এই জন্য আর বেশি সময় দিব না, আপনাদেরকে আমি আর 5টা মিনিট সময় নিব, ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে ছেড়ে দিব। আমি আর্জেন্টাইনাইটিকামের নিয়ে আর দু একটা কথা বলবো। সেটা হলো কি, আগেও বলেছি আর্জেন্টাইনাইটিকামের রোগী কিছুটা স্নায়বিক, কারণ ওইখানে বলা হয়েছে নার্ভাস, মানে নার্ভাস সাইকোটিক পেশেন্ট। আর এই আর্জেন্টাইনাইটিকামের রোগীর কোথাও যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে, বিশেষ কোনো কাজ থাকে, তাহলে পরে রোগী ঘর থেকে বের হওয়ার আগে দেখবেন যে টয়লেটে বা প্রস্রাব বা ঘামতে থাকবে, এরকম একটা থাকবে, এরকম একটা অবস্থা থাকবে। এবং উঁচু ঘর বাড়ির দিকে বা উঁচু ঘর বাড়ি থাকলে তার পাশ দিয়ে হেঁটে যেতে তার ভয় থাকবে। উঁচু স্থান থেকে নিচের দিকে তাকালে তার ভয় থাকবে। আর্জেন্টাইনাইটিকামের রোগী কিন্তু 3টা জিনিস তার 3টা জিনিস তার আকাঙ্ক্ষা বেশি। সেটা হচ্ছে হলো লবণ খাওয়ার আকাঙ্ক্ষা থাকে, মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষা থাকে এবং খোলা বাতাসের আকাঙ্ক্ষা থাকে এই আর্জেন্টাইনাইটিকামের রোগীর মধ্যে। আর্জেন্টাইনাইটিকামের রোগী ঠান্ডা খাবার পছন্দ করে, কিন্তু এই ঠান্ডা খাবারে তার রোগের বৃদ্ধি আছে। আমরা যদি কিছুটা আর্জেন্টাইনাইটিকামের রোগী হচ্ছে হলো আপনার মাকসলের মতো ডান পাশে চেপে শুতে পারে না, এরকম একটা বিষয় আছে। আর আর্জেন্টাইনাইটিকামের কি একটা কথা যেন, গুরুত্বপূর্ণ কথা ভুলে গেলাম। আর্জেন্টাইনাইটিকামের রোগী যেমন মিষ্টি পছন্দ করে না, হ্যাঁ, মিষ্টি একেবারে, আর্জেন্টাইনাইটিকামের রোগী মিষ্টি পছন্দ করে, মিষ্টি পছন্দ করে, কিন্তু মিষ্টিতে তার সেই মিষ্টি খাবার তার সহ্য হয় না। মিষ্টি, আমরা যদি আর্জেন্টাইনাইটিকামের শিশুদের দিকে তাকাই, যদি আমরা এরকম পাই যে কোনো বাচ্চার এরকম পেটে অজীর্ণতায় ভুগতেছে, তাহলে আমরা বাচ্চা হয়তো বা দুধের সাথে মিষ্টি দিতে পারে, তবে আমরা তার মায়েদের মিষ্টি খাওয়ার হিস্টোরি আছে কিনা এটাও জেনে নিব। হ্যাঁ, যদি মিষ্টি খাওয়ার প্রবণতা থাকে, বাচ্চার দেখা যাচ্ছে যে ফিডারের দুধের সাথে অতিরিক্ত খাবারের সাথে মিষ্টি, বা মায়ের যদি বেস্ট ফিডিং করে, মায়ের যদি মিষ্টি খাওয়ার প্রবণতা থাকে এবং বাচ্চার যদি ডিসপেপসিয়া রোগে ভুগতে থাকে এবং তার পায়খানা যদি কিছু সময় রেখে দেওয়ার পরে যদি দেখি যে পায়খানার রং পরিবর্তন হয়ে গেছে, মানে সবুজ রঙে ধারণ করছে, সেক্ষেত্রে আমরা আর্জেন্টাইনাইটিকামের কথা চিন্তা করব। আর্জেন্টাইনাইটিকামের আরেকটা জায়গায় যদি আমরা দেখি যে মাকসলের মতো কিছুটা আছে, যে আর্জেন্টাইনাইটিকামের রোগী আপনার হঠাৎ করে পেটের মধ্যে ভারবোধ, এই যে কোথাও যাওয়ার আগে উৎকণ্ঠার জন্য হঠাৎ করে পেটের মধ্যে ভারবোধ সৃষ্টি হবে, টয়লেটে যাওয়ার পর প্রচুর পরিমাণ বায়ু নিঃসরণ হবে, কিন্তু সামান্য একটু পায়খানা হতেও পারে, নাও পারে। এরকম যদি কোনো লক্ষণ পেয়ে থাকেন, তাহলে পরে আপনারা অবশ্যই আর্জেন্টাইনাইটিকামের কথা চিন্তা করবেন। আর সব কথা শেষ কথা, যদি আর্জেন্টাইনাইটিকামের মধ্যে
ভয়, ভীতি, উৎকণ্ঠা ও আত্মবিশ্বাসের অভাব দেখতে না পান, সেক্ষেত্রে আর্জেন্টাইন নাইটিকাম হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। উৎকণ্ঠা ছাড়া আর্জেন্টাইন নাইটিকাম সম্পূর্ণই অসম্পূর্ণ একটা মেডিসিন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাম, আজকের আলোচনা আমার এই পর্যন্তই ছিল। যে যদিও প্রশ্ন উত্তর পর্ব নেই, তারপরেও যদি কারো কোনো কিছু সংক্ষেপে জানার থাকে বলতে পারেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব নিতে পারি। যদি কারো হচ্ছে সংক্ষেপে কিছু বলার থাকে তাহলে হচ্ছে স্যারকে জিজ্ঞেস করতে পারেন। আর নাজমুল স্যার, আসসালামু আলাইকুম। স্যার হচ্ছে আমাদের সাথে যুক্ত ছিলেন। স্যার কিছু বলার অনুরোধ করছি। আসসালামু নাজমুল স্যার। আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন স্যার? নাজমুল স্যার। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু একটু ব্যস্ত আছি। আমি শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। কিছু বলবে? স্যার না, কিছু বলবো না স্যার। আপনাকে কয়েকবার মেনশন দিচ্ছি, আপনি কখন ঢুকছেন স্যার খেয়াল করি নাই স্যার। আমি অ্যাকচুয়ালি বাইকের উপরে ছিলাম। হ্যাঁ, এই জন্য জি মাত্র স্যার। নামলাম। হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। ঠিক আছে। স্যার, আপনাদের কারো আচ্ছা, কোনো কিছু প্রশ্ন আছে? ঠিক আছে ম্যাম, আমি তাহলে বিদায় নেই। আচ্ছা, ঠিক আছে স্যার। অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে আমাদের এই লিঙ্কটা হচ্ছে আমরা গ্রুপের বাইরে, মানে হোমিও চর্চা গ্রুপের বাহিরে হচ্ছে শেয়ার করিনি। শুধুমাত্র আমাদের মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ এই দুইটা গ্রুপে দিয়েছিলাম। বাকি জায়গায় হচ্ছে এমনিতে ব্যানার দেওয়া হয়েছিল, কিন্তু লিঙ্ক দেওয়া হয় নাই। মানে ভিতরকার ক্লাস ছিল এটা। এমনিতে হচ্ছে ফেসবুক লাইভ হয়েছে, ওইখান থেকে হচ্ছে আমাদের সাথে অনেকে যুক্ত ছিলেন, যেমন আদনান রাজ গাজীপুর থেকে, তারপর হচ্ছে মমিনুল মিঠাপুর থেকে, তারপর হচ্ছে ভোলা থেকে একজন ছিল শারমিন লিজা আপু, মামুন আহমেদ ঢাকা থেকে, তারপর হচ্ছে ইসমত সিমি, উনি হচ্ছে রাজশাহী থেকে। মানে অনেকে অনেক জায়গা থেকেই ছিল, ওনারা হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। তো যারা হচ্ছে লাইভ থেকে কিংবা হচ্ছে আমাদের ক্লাসে গুগল মিটের মাধ্যমে যুক্ত ছিলেন, তাদের সবাইকে আসলে আহ, অনেক অনেক বেশি অভিনন্দন এবং শুকরিয়া আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ। এছাড়া হচ্ছে স্যার, আপনি হচ্ছে লিভ নিতে পারেন, আপনার বাচ্চা যেহেতু অসুস্থ, আপনাকে হচ্ছে আর আটকাবো না, কিন্তু আপনার সময় দেওয়ার জন্য আসলে অনেক বেশি শুকরিয়া। ইনশাল্লাহ আপনার কাছ থেকে আমরা আরো কিছু ক্লাস আশা করব, যে আপনার ব্যস্ত সময় থেকে আমাদের মাঝে আরো কিছু সময় দিবেন আপনি। উম, তো সবাইকে শুভকামনা এবং পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।